আমন্ত্রণ সবাইকে ইসলামী ব্যাংক উন্নয়ন বাংলাদেশ অনুষ্ঠানে। সঙ্গে আছে সৈয়দ আশিক রহমান। আজ আমাদের আলোচনার বিষয়ে উজাড় হচ্ছে বন, করণীয় কী। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বাপার যুগ্ম সম্পাদক অধ্যাপক ডক্টর আহমেদ কামরুজ্জামান মজুমদার, ইনস্টিটিউট অফ প্ল্যানার্সের সাধারণ সম্পাদক ও IUCN এর বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ শেখ মোহাম্মদ মেহেদী হাসান এবং পরিবেশ অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ আবু সুবহান। দর্শক, গাজীপুরের শ্রীপুরের বনের জমি দখল করে গড়ে উঠেছে আলিশান রিসোর্ট, স্পিনিং মিল, টাইলস কারখানা, অটোব্রিক্স, পোলট্রি খামার, বাড়িঘর, দোকানপাট, হাট বাজার, পিকনিক ও শুটিং স্পট সহ বিভিন্ন প্রতিষ্ঠান। এসব শ্রেণীভুক্ত প্রতিষ্ঠান গড়ে তুলতে বাধ্যতামূলকভাবে পরিবেশের ছাড়পত্র সহ বিভিন্ন সরকারি সংস্থার অনুমোদন প্রয়োজন। কিন্তু বনের জায়গায় গড়ে তোলা এসব প্রতিষ্ঠান পরিবেশ ছাড়পত্র পেল কীভাবে, কিংবা ছাড়পত্র ছাড়া প্রতিষ্ঠানগুলো গড়ে উঠল কীভাবে, তা নিয়ে উঠেছে প্রশ্ন। বন বিভাগের হিসাবে গাজীপুরের শ্রীপুর, কালিয়াকৈর ও সদর উপজেলায় 12,321 একর বনের জমি অবৈধ দখল হয়ে গেছে। এর মধ্যে 174টি প্রতিষ্ঠানের দখলে রয়েছে 500 একর জমি। গত এপ্রিলে বন বিভাগ ও জেলা প্রশাসন শ্রীপুর ও গাজীপুর সদর উপজেলায় উচ্ছেদ অভিযান চালিয়ে এসব বেদখল জমির মধ্যে উদ্ধার করেছে মাত্র 8.79 একর বনভূমি। দখলদারদের দাবি RS এবং S এর রেকর্ড অনুযায়ী ভূমির মালিক তারা। ফলে প্রশ্ন উঠেছে বনের জমি ব্যবহারে যেখানে আইন করে নানান বিধিনিষেধ আরোপ করা হয়েছে, সেখানে গাজীপুরের শ্রীপুরে সংরক্ষিত বনের জমি বাণিজ্যিক প্রতিষ্ঠান কিংবা ব্যক্তির নামে খতিয়ানভুক্ত হলো কিভাবে। তথ্য বলছে শুধু ব্যক্তি মালিকানাধীন বাড়িঘর তৈরি করে 23,000 ব্যক্তি 10,000 একরের বেশি বনভূমি দখল করে রেখেছে। শুধু গাজীপুরেই নয়, সারা দেশে এভাবে বনের উপর চলছে আগ্রাসন। পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশে মোট ভূখণ্ডের অন্তত 25% বনভূমি থাকা প্রয়োজন, কিন্তু বন বিভাগের হিসাবে 2019 সালে দেশে বনাঞ্চল নেমে ঠেকেছে 12.8%। খোদ বন বিভাগই বলছে দেশের অন্তত 88,215 ব্যক্তি ও প্রতিষ্ঠান 1,38,613.6 একর বনাঞ্চল দখল করে রেখেছে। এসব বন খেকোদের বিস্তারিত তথ্য থাকলেও তাদের বিরুদ্ধে কিছুই করতে পারছে না বন বিভাগ। শুধু তাই নয়, সরকারি বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে বন কেটে, বনের ভূমিতে। কোথাও কোথাও শত শত একর বনভূমি বরাদ্দ দেওয়া হচ্ছে বিভিন্ন সরকারি ভবন ও প্রতিষ্ঠানের নামে। ফলে দেশের আবহাওয়া ক্রমাগত বৈরী হয়ে উঠেছে। বাড়ছে তাপমাত্রা, প্রাকৃতিক বিপর্যয়ের পথে এগিয়ে যাচ্ছে দেশ। এমন বাস্তবতায় বন খেকোদের হাত থেকে দেশের বন রক্ষায় করণীয় নিয়ে আজ আমরা আলোচনা করব ইসলামী ব্যাংক উন্নয়নের বাংলাদেশ অনুষ্ঠানে। আলোচনা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রকৌশলী আব্দুস সোবহান, আপনাকে দিয়ে আমাদের আজকে আলোচনা শুরু করছি। একটি ভারী শিল্প কারখানা স্থাপন করতে হলে পরিবেশের ছাড়পত্রের প্রয়োজন হয়, বাধ্যতামূলক। তাহলে বনের জমিতে ভারী শিল্প কারখানা গড়ে তোলার জন্য ছাড়পত্র আসলে কাদের কাছ থেকে নিতে হয়? কিভাবে এইসব কারখানা ছাড়পত্র পেল বনের জমিতে? যে কোনো প্রতিষ্ঠানের ছাড়পত্র, শুধু যে ভারী শিল্প না, যে কোনো শিল্প প্রতিষ্ঠানের জন্য পরিবেশগত ছাড়পত্র বাধ্যতামূলক। পরিবেশ সংরক্ষণ আইন 1995-এর মূল আইন, পরে অনেকবার সংশোধন হয়েছে। এটা সব ক্ষেত্রে প্রয়োজন। এখন এই ছাড়পত্র পাওয়ার জন্য অনেকগুলি, একটু আগে আপনি বলছেন যে অনেক সংস্থার অনুমোদন নিতে হয়, অনেকে নিতে হয়। সেখানে দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে প্রথমেই তার অবস্থান, কোন জায়গায় এটা হবে, জমিকার। দ্বিতীয় হচ্ছে স্থানীয় প্রশাসনের একটা NOC। তারপরে পরিবেশগত দিক, সেগুলো তো বিবেচনা আসবেই। যদি এগুলো থাকে, তারপরে এটা যদি ভারী শিল্প হয়, সেখানে পরিবেশগত প্রভাব নিরূপণ করতে হয়, সেটার ভিত্তিতে এটা চিন্তা করা হয় যে এটা সেখানে অনুমোদন পাবে কিনা। এখন আমরা যেই আসছে যে এই শিল্প প্রতিষ্ঠানগুলো কীভাবে বনের জমিতে অনুমোদন পাচ্ছে, এখানে বিষয়টা কিন্তু এখন জমি যার, তিনি যদি বলেন, তিনি যদি অনুমোদন দেন, এগুলো আমার জানা মতে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি, যদিও আমি পরিবেশ দপ্তরে ছিলাম, আমি ধরেন এখন থেকে প্রায় 13-14 বছর আগে আমি অবসরে গেছি, কিন্তু সেইখানে যাদের জমি, তারা যদি জমি দিয়ে দেয়, তাদের তো একটা জমি, যার জমি সে যদি বলে যে এই জমি আমি এই কাজে, বিশেষ করে গাজীপুরের ক্ষেত্রে বা যেখানে বনাঞ্চল আছে, সেখানে কিন্তু বন অধিদপ্তরের একটা কনসেন্ট লাগে, একটা ছাড়পত্র লাগে। বন অধিদপ্তর যদি বলে যে এই জায়গাটা করা যাইতে পারে, তখনই পরিবেশ দপ্তর পরবর্তী প্রক্রিয়া বিবেচনা করে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি এখানে বিষয়টা আসলে পরিবেশ অধিদপ্তর বা বন অধিদপ্তর, তার চেয়ে বড় বিষয় হলো যে আপনি গাজীপুরের, আমি একটা উদাহরণ দিয়ে একটু বলতে চাই। এখন থেকে 20-22 বছর আগে গাজীপুরের একটা পুরা এরিয়াটা নিয়ে একটা সরকার একটা কমিটি করে, সেখানে কি ইন্ডাস্ট্রি আছে, কতটুকু জমি বনের কি আছে, এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের নেতৃত্বেই একটা সার্ভে করা হয় এবং কমিটি করে দেওয়া হয়। সেই কমিটিতে ভূমি মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসন সবাই ছিল। সেইখানে দেখা গেল তখন যে পরিমাণ ইন্ডাস্ট্রি আছে
বা যারা এই কমিটির যে রিপোর্ট দিয়েছেন তারা বলছিলেন যে তখন থেকেই আর কোনো ইন্ডাস্ট্রি ছাড়পত্র না দেওয়া, মানে কোনো ইন্ডাস্ট্রিকে ওখানে হতে না দেওয়া, সেটা ফরেস্ট ডিপার্টমেন্টও দিবে না, পরিবেশ অধিদপ্তর দিবে না, কিন্তু সেটা কার্যকর হয়নি। এক। দ্বিতীয়, তাদের সুপারিশ ছিল যে যেগুলি আছে এদের যেগুলাকে স্থানান্তর করা সম্ভব সেগুলোকে স্থানান্তর করে নেওয়া আস্তে আস্তে, কারণ সব তো আমি একসঙ্গে 300 ইন্ডাস্ট্রি স্থানান্তর করতে পারবো না, এটা মানে ফিজিবল না। কিন্তু সেই প্রতিবেদন, তার সুপারিশ আলোর মুখ দেখেনি। তাহলে আপনি বুঝতে পারেন যে কোথায় সমস্যাটা। আসলে সমস্যাটা আমি যেটা বললাম যে অধিদপ্তরের এখানে সমস্যাটা বাংলাদেশে এই মুহূর্তে আমি যেটা মনে করি বিশেষ করে বনের ক্ষেত্রে 3টা জায়গায় সমস্যা। একটা হচ্ছে জনপ্রতিনিধিদের প্রভাব, দ্বিতীয় হচ্ছে মানে রাজনৈতিক দলের প্রভাব, তৃতীয় হচ্ছে আমার প্রশাসনে। যখন ওই দুইটার প্রভাব এত বেশি থাকে তখন কিন্তু প্রশাসন তখন ওদের সঙ্গে ওই স্রোতের সঙ্গে তাল মিলিয়ে চলার চেষ্টা করে। ধন্যবাদ আপনাকে জনাব শেখ মেহেদী হাসান। দেশে 25% পরিবর্তে বনাঞ্চল অলমোস্ট অর্ধেকের কম রয়েছে, অথচ এখনো নানান কৌশলে বন কেটে বাণিজ্যিক কাজে ব্যবহার করার পায়তারা চলছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। আরটিভি দর্শকবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আসলে আমার পূর্ববর্তী বক্তা যে আলোচনা দিয়ে শেষ করেছেন আমি সেখান থেকে শুরু করতে চাই। বাংলাদেশের যে বনভূমি বা আমাদের যে প্রাকৃতিক সম্পদ, যদি আমি সার্বিক অর্থে বলি, সেটা 25% থাকার কথা আপনি বলছেন, অর্ধেকেরও নিচে নেমেছেন। সেটাই সরকারি তথ্য আর কি। আমাদের যে ফরেস্ট ইনভেন্টরি হয়েছে সেই তথ্য অনুযায়ী এটাই আমরা জেনেছি। কেন হলো সেটা একটা বাস্তবিক উদাহরণ আপনার পটভূমিতেও এসেছে এবং আমাদের পরিবেশ অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক উনিও সেটা বলেছেন। কয়েকটা বিষয় এখানে পর্যালোচনা করা দরকার। আমাদের সারা দেশের যে রাজনৈতিক একটা বাস্তবতা, আমাদের যে পাওয়ার স্ট্রাকচার সোসাইটির, সেই বাস্তবতাগুলো উনি বলেছেন, সেটার সাথে আমি সম্পূর্ণ একমত পোষণ করি। তবে এখানে পেশাগত দিক থেকে একটা বা কাঠামোগত দিক থেকে একটা দুর্বলতা আছে। সেটা হচ্ছে ভূমির যে মালিকানা বা ভূমির অ্যাডমিনিস্ট্রেশন দেখে হচ্ছে যে ল্যান্ড মিনিস্ট্রি, আবার এখানে ফরেস্ট ল্যান্ড আছে, আবার পরিবেশগত ছাড়পত্র দিচ্ছে বা অবস্থানগত ছাড়পত্র দিচ্ছে পরিবেশ অধিদপ্তর। সারা বিশ্বে এই কাজটা যেভাবে করা হয় বাংলাদেশে সেটা এখনও করা হয় না, কারণ ভূমি ব্যবহার পরিকল্পনা এটা একটা আলাদা পেশা, এটা একটা আলাদা বিজ্ঞান। একটা উদ্দেশ্য হচ্ছে আমার যে প্রাকৃতিক সম্পদ আছে সেটাকে সুরক্ষা করা, সেখানে যাতে কোনো উন্নয়নের নামে, নগরায়নের নামে, শিল্পায়নের নামে সেগুলোকে ধ্বংস না করা হয়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমার তো উন্নয়নের জন্য, অর্থনৈতিক উন্নয়নের জন্য আমার শিল্পায়ন লাগবে, নগরায়ন লাগবে, গ্রোথ লাগবে। সেটাকে কিভাবে টেকসইভাবে পরিকল্পনা করা যায়, ডিজাইন করা যায়, বাস্তবায়ন করা যায়, সেটার রূপরেখা দেওয়া। এটাই হচ্ছে এই পেশার মূল দায়িত্ব, যেটা আমরা বাংলাদেশে এখনও পরিবেশ অধিদপ্তর বলি বা আমাদের যে সরকারি দপ্তরগুলো বলি, সেই দপ্তরের যে কর্মবন্টন, সেই কর্মবন্টনের ভিতরে আসে নাই। আমি একটা উদাহরণ দিয়ে বলি, অস্ট্রেলিয়াতে কাজটি কিভাবে হয়। অস্ট্রেলিয়াতে কিন্তু ডিপার্টমেন্ট অফ প্ল্যানিং এবং ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট নামে আলাদা কোনো দপ্তর নাই, দুটো একসাথে। ওখানে অস্ট্রেলিয়ার যত ধরনের ছাড়পত্র দেওয়া হয়, আমাদের ভূমি ব্যবহার পরিকল্পনা ছাড়পত্র, পরিবেশগত ছাড়পত্র, জীববৈচিত্র্য, ইকোলজির উপর এটা কি ইম্প্যাক্ট করবে, সার্বিক বিষয় কম্প্রিহেন্সিভলি বিচার বিশ্লেষণ করেই কিন্তু ছাড়পত্রটি দেওয়া হয়। বাংলাদেশের ক্ষেত্রে এই জিনিসটা টোটালি অ্যাবসেন্ট। এটা হচ্ছে পেশাগত জায়গা থেকে আমি বললাম, প্রফেশনাল বিজ্ঞানভিত্তিক জায়গা থেকে বললাম। আর আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের দেশের এই বিষয়গুলো বিনষ্ট হওয়ার মূল কারণ হচ্ছে আমাদের যে পাওয়ার স্ট্রাকচার, এই পাওয়ার স্ট্রাকচারের কারণে আমরা প্রাকৃতিক সম্পদগুলো খেয়ে ফেলেছি। একেবারে সোজাসুজি বলা যায় আমরা খেয়ে ফেলেছি। এবং আমরাই মানুষ, মূল দায়ী হচ্ছে মানুষ। মানুষ যখন আমি সিদ্ধান্ত গ্রহণ করছি, মানুষ যখন কোনো প্রতিষ্ঠান পরিচালনা করছি, মানুষ যখন ব্যবসা প্রতিষ্ঠান করছি, আমি সব কিছু খাচ্ছি। এখন মানুষ যদি আপনি বলেন বাংলাদেশে 20 কোটি মানুষ, 20 কোটি মানুষই দায়ী। আমি সেটাকেই দায়ী হিসেবে চিহ্নিত করতে চাই। জি, ধন্যবাদ আপনাকে অধ্যাপক ডক্টর কামরুজ্জামান। দেশের বনভূমি ব্যক্তি মালিকানায় চলে যাচ্ছে কিভাবে? এটি খুবই ক্লিয়ার আসলে। দেখুন, আমাদের হোমস্টেড গার্ডেনিং ছিল ব্যক্তি মালিকানায়, ব্যক্তিগত গাছ থাকবে, ব্যক্তিগত সৃজিত বাগান থাকতে পারে, সেটি ব্যক্তি উদ্যোগে সেটি। এবং পরবর্তীতে আমরা লক্ষ্য করেছিলাম 90 দশকের পরের দিকে সামাজিক বনায়ন হয়েছে, সেখানে সমাজভিত্তিক কমিউনিটি পিপল এটার মালিকানা পেয়েছে। কিন্তু এখন যে হরিলুটটা হচ্ছে সেটি সকলের চোখের সামনে দিয়ে, ঢাকা থেকে খুব একটা দূরে না। আমরা গাজীপুরের উদাহরণ টানছি, কিন্তু গাজীপুরের বাইরেও বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে সারা দেশেই এই সরকারি বনভূমিগুলোই মনে হয় সবচেয়ে সহজলভ্য একটি জিনিস হয়ে দাঁড়িয়েছে। যে এইখানে স্থানীয়
পলিটিক্যাল কিংবা মাসেল পাওয়ার থাকলে সে সেখানে বন কাটতে পারে, পাহাড় কাটতে পারে, মাটি কেটে নিয়ে যেতে পারে এবং বিভিন্নভাবে এটা স্থায়ীভাবে চিরস্থায়ী বন্দোবস্তের মতো মালিকানা পর্যন্ত পেয়ে যেতে পারছে। 6 লক্ষ একর যেই বনের জায়গা বিভিন্ন জনের দখলে আছে, পরিবেশ মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল সেইটা যদি ক্লাসিফাই করি আমরা দেখবে যে ভাগবাটোয়ারা করে সরকারি আধা সরকারি সবাই কিন্তু এই দখলের ভিতরে আছে। যে কারা দখল করেছে তাদের নামও আছে, তাই না? হ্যাঁ, বিভিন্ন জায়গায় নামগুলো আছে, মানে কারা দখল করে রেখেছে সেগুলোর নামও আছে, শিল্প প্রতিষ্ঠানগুলোর নামও আছে এখানে। বন অধিদপ্তরে আপনি এখনই ওয়েবসাইটে ঢুকে দেখেন, খুব সুন্দর করে তালিকা কিন্তু প্রকাশ করা আছে। বন অধিদপ্তরের লিস্টগুলো দেওয়া আছে, হ্যাঁ লিস্ট দেওয়া আছে, কিন্তু লিস্টটা দিয়েই খালাস, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না এখন। জি, আমি পরে বলছি। আমরা আসলে এই কালচারটা দেখছি, হ্যাঁ দেখছি যে যেমন নদী কমিশন হাজার হাজার নদী দখলদারদের তালিকা দিয়ে রাখছে এবং সুস্পষ্ট নির্দেশনাও আছে যে এই তালিকা ধরে কি করতে হবে, তাদেরকে লোন দেওয়া যাবে না, তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করানো যাবে না বলা আছে। বন অধিদপ্তরের ক্ষেত্রেও সেটিই হয়েছে, তালিকা অন্তত আমরা একটা পেয়েছি, কিন্তু সেই তালিকা কেউ বুকক্রেপ করছে না, অর্থাৎ তাদের ক্ষমতা এত বেশি, যেটা আগেও বলেছি আমি, তাদের বিভিন্ন রকমের ক্ষমতা আছে এবং তারা অনেকটা সিন্ডিকেটবদ্ধ এবং তারা এই নিজেদের দখলে এইগুলো রেখেছে। এখন পরিবেশ অধিদপ্তরের ওভারঅল যে সক্ষমতা বা পরিবেশ মন্ত্রণালয়ের ওভারঅল যে সক্ষমতা এবং তাদের যে বার্ষিক বাজেট, আমি বারবার বলে থাকি পরিবেশ মন্ত্রণালয়ের গত 3 বছরের গড় বাজেট মাত্র 1500 থেকে 1600 কোটি টাকা, যেটি অন্য আশেপাশের যে কোনো একটা মন্ত্রণালয়ের একটি প্রকল্পের বাজেটের 10 ভাগের 1 ভাগ। অর্থাৎ আমরা দেখছি যে এখন বন দখলকারীরা এত শক্তিশালী যে তারা আর লুকোচুরিতে নাই। আপনি দেখেন কক্সবাজারে কি হলো, সাজ্জাদুজ্জামান সজল আমার সরাসরি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমার হাতে তৈরি করা এইটা দেশের একটা রত্ন ছিল, যে ফরেস্ট অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিল এবং রাতের বেলা, রোজার ভিতরে রাতের বেলা সে পাহাড় কেটে নিয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে দায়িত্ব পালন এনফোর্সমেন্টে গিয়েছে তার টিম সহ, তাকে সেখানে ট্রাক দিয়ে পিষ্ট করে মেরে ফেলা হয়েছে। তাহলে বনের দায়িত্বে যারা আছেন, বনে এবং পাহাড়ের নিরাপত্তার জন্য আমরা যাদের দিকে তাকিয়ে থাকছি তাদেরই জীবনের নিরাপত্তা নেই। তাহলে একটু আগে বলছি গাজীপুরের ওভারঅল আমার বন বিভাগের বা পরিবেশ অধিদপ্তরের যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটিতে আমার সেখানে যে রিসোর্স সংরক্ষণ বা রক্ষা করার জন্য আমরা দিয়েছি সেটির জন্য কতটুকু উপযুক্ত সেটিও আসলে বিবেচনার এখন টাইম এসেছে আর কি। ধন্যবাদ আপনাকে প্রফেসর আব্দুস সামাদ। অভিযোগ রয়েছে বন বিভাগের কিছু কর্মকর্তাকে ম্যানেজ করেই বনাঞ্চল প্রতিনিয়ত উজাড় করে জমি দখল করা হচ্ছে, এদের চিহ্নিত করা কিংবা এদের বিরুদ্ধে কোনো কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? এইটা শুধু বন বিভাগ না, সব বিভাগের ক্ষেত্রে এটা প্রযোজ্য। সব জায়গায় ম্যানেজ করেই করা হচ্ছে, কোথাও কিন্তু আনম্যানেজড কিছু করা হয় না। ইন্ডাস্ট্রি করার ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তর আর বনের জমি দখল করে যারা এগুলি করতেছেন সেটা হচ্ছে বন অধিদপ্তর, এই দুটোও কিন্তু পরিবেশ ও বন দেখে। সেখানে আমার মনে হয় আমি শুধু একটা একমত যে হ্যাঁ সক্ষমতার বিষয় আছে, তারপরেও কিন্তু নীতি নির্ধারণের সিদ্ধান্ত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ নীতি নির্ধারণের সিদ্ধান্ত যেটা আসবে সেই সিদ্ধান্তের পিছনে কিন্তু আপনার ব্যাকআপ থাকতে হবে, তাহলে সেই নীতি যে কোনো কর্মকর্তায় পালন করতে পারেন। কিন্তু সেটার আমি মনে করি বড় ধরনের অভাব। আরেকটা আপনি বললেন যে বন বিভাগের কথা বলছেন, আমি পরিবেশের কথাও বলি যে বন বিভাগে এত মানে জমি দখল হয়ে আছে, আপনি যদি কাউকে প্রশ্ন করেন বন বিভাগ বলবে যে আমার এত হাজার মামলা আছে। মামলায় তো শেষ কথা না, আপনি যদি বন বিভাগের দৃষ্টান্তমূলক 10টা 20টা 50টা মামলা যদি আপনি আমাদের মহামান্য হাইকোর্ট সুপ্রিম কোর্টের সঙ্গে বসে যা আলাদা একটা কোর্ট একটা বেঞ্চ এই জন্য থাকবে, সেই ব্যবস্থা তো আপনি করেন না, কোনো চেষ্টাও করেন না। একইভাবে পরিবেশ আদালত আইন আছে, আমি আমার এতেই বলি, সে আদালতে কয়টা মামলা হচ্ছে না। তার মানে আমাদের আইন আছে, আইনগুলি আমরা সর্বক্ষেত্রেই প্রয়োগ করি না। একদিকে তো বললামই, ওই যে বললো যে আমাদের যে পলিটিক্যাল বা অন্য যে কালচার, তার পাশাপাশি যে আমরা যারা সরকারি কর্মচারী আমাদের কিন্তু দায়িত্ব আছে, কিন্তু আমরা সেই দায়িত্ব কতটুকু পালন করি না করার পিছনে মূল কারণ হচ্ছে জবাবদিহিতার অভাব। কোথাও কোনো জবাবদিহিতা নাই বাংলাদেশে। এটা হলো এখন সবচেয়ে বড়, আমি মনে করি প্রশাসনের সবচেয়ে বড় দুর্বল জায়গা হচ্ছে জবাবদিহিতা। আমি আমার কাজ করে যাচ্ছি, আমার জন্য আমার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে কোনো জবাবদিহি নাই, আবার তারও তার ঊর্ধ্বতনের কাছে নাই, যার আজকে এই অবস্থায় বিরাজমান। তাই আমি মনে করি যে এই মামলা বা যে কোনো বনভূমি উদ্ধার বা যে কোনো পরিবেশ ছাড়পত্রবিহীন কোনো শিল্প প্রতিষ্ঠান বা যেগুলি আছে ছাড়পত্র নিয়ে চলছে কিন্তু তারা দূষণ নিয়ন্ত্রণ করে না, এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হলে অধিদপ্তরের পাশাপাশি ওই যে প্রথমে আমি যেগুলো বলছি সেগুলোকে কে প্রতিহত করবে, সেগুলোকে কে প্রোটেকশন দেবে, সেটা হচ্ছে মন্ত্রণালয়। পরিবেশ বন মন্ত্রী, পরিবেশ বন জলবায়ু পরিবর্তন মন্ত্রী, পরিবেশ
বন ও জলবায়ু সচিব তারা প্রোটেকশন দেবে, তখন কিন্তু অধিদপ্তর বা বন অধিদপ্তর বলেন, পরিবেশ বলেন, তারা কিন্তু তখন অনেক কিছু বাস্তবায়ন করতে সক্ষম হবে। ধন্যবাদ আপনাকে জনাব শেখ মেহেদী হাসান। কুলাউড়ার বন বিভাগের বড়মচাল বিটকে সংরক্ষিত বন হিসাবে ঘোষণা করা হয়েছিল 1924 সালে। কাগজে কলমে এ বিটের আয়তন 1850 একর। এর মধ্যে বন বিভাগের দখলে আছে মাত্র 350 একর, অর্ধেকের চেয়েও কম। বাকি সব কিন্তু স্থানীয় লোকজন বাকি জমিগুলো দখল করে ফেলেছে। এগুলো কি তাহলে দেখার কেউ নেই, নাকি এর অভিভাবক সংকট আসলে বাড়ছে? সংকট তো আছে। আসলে অভিভাবককে বনের অভিভাবক হচ্ছে যে শুধুমাত্র বন বিভাগ নয়। আমি এর আগের বক্তব্য দিয়ে শুরু করেছিলাম, আমরা যদি 20 কোটি মানুষের বাংলাদেশ হই, তাহলে 20 কোটি মানুষই এটার অভিভাবক হওয়া উচিত। কারণ একটা বন বা এর থেকেও বড় বনের উদাহরণ যদি বলি, আমাদের সুন্দরবনের ম্যানগ্রোভ ফরেস্ট এটা ইউনেস্কো হেরিটেজ হিসেবে ডিক্লেয়ার করেছে। তার মানে এটার মালিক পুরো বিশ্ব, আমাদের বিশ্বের ঐতিহ্য এবং এই সম্পদের মালিক পুরো বিশ্ব। একইভাবে আপনি যে উদাহরণটা দিলেন, ওই বনের মালিক শুধু বন বিভাগ নয়, ওখানকার আশেপাশের মানুষ এবং আমরা বাংলাদেশ হিসেবে সবাই ওটার মালিক। আমাদের ভিতরে এই মালিকানা বোধ যখন আসবে, এবং আমাদের যে প্রাক্তন অতিরিক্ত মহাপরিচালক যেটা বললেন, আমাদের যে পর্যায়ের কর্মকর্তার যে ডিউটি, সেই ডিউটি করার জন্য রাষ্ট্রযন্ত্র যখন সুরক্ষা দিবে, কোনো রকম কোনো সুপারিশ গ্রহণযোগ্য না। আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলেন, তার বড় কর্তৃপক্ষ বলেন, তার বড় কর্তৃপক্ষের কাছে যখনই সুপারিশ যাবে, সেগুলো যদি ভ্যালিড না হয় সেটা গ্রহণযোগ্য নয়। এই সুরক্ষা যদি রাষ্ট্রযন্ত্র দিতে পারে, আমি পার্টিকুলার কোনো মন্ত্রী বা সচিব মহোদয়ের কথা বলছি না, রাষ্ট্র আসলে আমাদের অনেকগুলো মন্ত্রণালয় আছে, ক্যাবিনেট আছে, তারপরে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী আছে, বিচার বিভাগ আছে, সংসদ আছে, আমাদের ব্যবসায়িক প্রতিনিধি আছে, সিভিল সোসাইটি আছে, নাগরিক আছি। ইদানিং যে কথাটা বলা হচ্ছে হোল অফ গভর্নমেন্ট অ্যান্ড হোল অফ সোসাইটি অ্যাপ্রোচ। কারণ আপনার এই বনে, আপনি যে কথাটা বললেন, বনের যে জমিগুলো দখল হয়ে গিয়েছে, নিশ্চয়ই ওই কর্মযজ্ঞ অন্যান্য মন্ত্রণালয়ের অধীনে। যদি ওখানে বন থেকে আপনার কৃষি জমিতে রূপান্তর হয়, তাহলে ওটা নিশ্চয়ই কৃষি মন্ত্রণালয়ের একটা রোল আছে ওখানে। তারপরে যদি ওখানে শিল্প হয়, শিল্প মন্ত্রণালয়ের রোল আছে। বাড়িঘর হলে গৃহায়ণ গণপূর্ত মন্ত্রণালয়ের রোল আছে। তাহলে আমি একজন সচিব এবং একজন মন্ত্রীকে কেন আমি দেখছি? আমি দেখতে চাই যদি আমরা আমাদের এই মালিকানার জায়গাটা, বনের ভিতরের জমিকে কি আমরা কৃষি জমিতে রূপান্তর করতে পারি আদৌ? না, যেহেতু আপনি বললেন 1924 সালে এটা ডিক্লেয়ার করা হয়েছে, এটা বন হিসেবেই রাখাটা আইনগতভাবে সিদ্ধ। সেটা যেহেতু নষ্ট হয়েছে, আইনকে অমান্য করে, আইনকে বরখেলাপ করে, অনিয়ম করে এটা করা হয়েছে। এবং এইটা যতদিন না পর্যন্ত আমাদের এই মালিকানা বোধ না আসবে, 20 কোটি মালিকের সম্পদ, এবং কিছু কিছু সম্পদ হচ্ছে বৈশ্বিক সম্পদ, এবং আমাদের টোটাল রাষ্ট্রযন্ত্র এবং টোটাল সমাজ ব্যবস্থা যদি আমরা একসাথে না কাজ করতে পারি, এবং আমাদের যে কর্মকর্তাদের যে কাজ, সেই কাজ করার জন্য সুরক্ষা না দিতে পারি। আমাদের যে সহকর্মী বললেন একজন বন কর্মকর্তাকে মেরে ফেলা হয়েছে, এটা তো কোনো সভ্য দেশে এ ধরনের কোনো ঘটনা ঘটতে পারে না। মানে একদম হিন্দি সিনেমার মতো। হ্যাঁ, আমরা দেখতে চাই যে এটার বিচার ঠিকমতো হয়েছে, এবং এটা দৃষ্টান্তমূলক বিচার হওয়ার কারণে ভবিষ্যতে কোনো বন কর্মকর্তা, কোনো পরিবেশ কর্মকর্তা যেন এই ধরনের কোনো। এর আগে ইউসুফ নামে মহেশখালীর আরো একজন বন কর্মকর্তা একই বেয়েছে, এই দুজন 3 বছর আগে 21 সালে, তাকেও কিন্তু একইভাবে হত্যা করা হয়েছে। তার বাবা এবং ভাই এখনো দাঁড়ে দাঁড়ে ঘুরছে যে আসামিরা গ্রেপ্তার হওয়ার পরে ছাড়া পেয়েছে। এই সজলের 4 জনা, মানে যে গাড়ি চালক সেও অ্যারেস্ট হয়েছে, এবং 8-9 দিন পরে বাকি 3 জনও আসামি অ্যারেস্ট হয়েছে। কিন্তু মেহেদী ভাই যেটা বললেন, সেটা নিশ্চয়তা দেওয়া দরকার যে এই আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে যেহেতু আমরা সবাই মানুষ, আমাদেরই কেউ না কেউ আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, বন্ধু বান্ধব তো বন অধিদপ্তর বা পরিষদ অধিদপ্তরে চাকরি করছেন। আমাদের প্রত্যেকটা পর্যায়ের কর্মকর্তা কর্মচারী তাদের কাজ করার জন্য যতটুকু অথরিটি সুরক্ষা দেয়া দরকার, রাষ্ট্রযন্ত্রকে সেই সুরক্ষা, সমাজ ব্যবস্থাকে সেই সুরক্ষা দিতে হবে, এবং কোনো রকম কোনো অনিয়ম এবং ভুল সুপারিশ সব পর্যায় থেকে বন্ধ করতে হবে। আমি একটু খালি অ্যাড করি একটু, যে গাজীপুরে কিন্তু অনেকগুলি মৌজায় শিল্প কারখানা করা নিষিদ্ধ আছে, এবং সেই সব মৌজায় শিল্প কারখানা আছে। কিভাবে আসলো? পরিবেশ অবস্থায় ওখানে গেল কিভাবে? পরিবেশ দপ্তর কিন্তু ছাড়পত্র দেয় নাই, দিতে চায়ও নাই। পরিবেশ অধিদপ্তর উপরে তো আরও আছে, যারা এই নিষিদ্ধ এলাকায় যে মৌজাগুলো নিষিদ্ধ আছে সেইটাকে রিভিউ করার সুযোগ যাতে আছে, তারা বলছে যে হ্যাঁ এটা দিয়ে দাও। যারা ইন্ডাস্ট্রি করবে তারা সেখানে আবেদন করছে, তখন তারা বলছে দিয়ে দাও। এখন যদি মানে ওই যে বললো রাষ্ট্রযন্ত্রের যদি পরিবেশ দপ্তরের উপরে কেউ যদি বলে তাকে যে না এটা ছাড়পত্র দিয়ে দাও, তখন কি সে থেকে ইয়ে করে ধরে রাখতে পারে না।
ধন্যবাদ অধ্যাপক ডক্টর কামরুজ্জামান। বনের সুরক্ষায় তো দেশে আইন আছে, সে আইনের প্রয়োগ কেন আমরা দেখি না? আমরা শুনবো একটি বিরতির পর। দর্শক, ইসলামী ব্যাংক উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠানের নিচে একটি ছোট্ট বিরতি, ফিরছি অল্প সময়ের মধ্যে, সাথে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত ইসলামী ব্যাংক উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠানে। সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। আজ আমরা আলোচনা করছি বন রক্ষায় করণীয় নিয়ে। আমরা ফিরে আসছি আলোচনায়। অধ্যাপক ডক্টর কামরুজ্জামান, বনের সুরক্ষায় তো দেশে আইন আছে, সে আইনের প্রয়োগ আসলে কতটুকু হচ্ছে, এই প্রশ্নটি বিরতির পূর্বে আপনার কাছে আমার ছিল। দেখুন, আইন তো মানুষের জন্য মানুষের দ্বারাই, কিন্তু সেটি নিশ্চয়তা অর্থাৎ ইমপ্লিমেন্টেশনের নিশ্চয়তা আসে খুব ভালো একটা গভর্নেন্স থেকে। কিন্তু দুঃখজনকভাবে আমরা লক্ষ্য করছি যে গভর্নেন্সটা এস্টাবলিশ করার যে অনেকগুলো কম্পোনেন্ট আছে সেখানে আমরা বারবার ফেল করছি। যে আলোচনাটা একটু আগে ছিল সেখানে যদি আবার যাই, যে বন রক্ষা করার জন্য বন বা বিট কর্মকর্তা রয়েছে এবং তাদেরই আমরা নিরাপত্তা দিতে পারছি না। এবং তাদের যে ধরেন এই যে সর্বশেষ 45 জন বন কর্মকর্তা অর্থাৎ বিট কর্মকর্তা নিয়োগ হয়েছে। ফরচুনেটলি আমার বিশ্ববিদ্যালয়, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমার সরাসরি ছাত্র সেখানে হলো 14 জন। 14 জনের ভিতরে যখন একজন মারা গেল এবং তার মৃত্যুর রিলেটেড বিষয়গুলো যখন নিয়ে আমরা মানববন্ধনের জন্য দাঁড়ালাম, তখন আমার বাকি ছাত্ররা আমার কাছে যেটা আসছে যে স্যার, আমরা জীবনের নিরাপত্তা নাই, আমরা বনের নিরাপত্তা দেওয়ার জন্য কিভাবে কাজ করব। এবং প্রথম দিকে যখন তার ওভারঅল মানে আসামিরা যখন অ্যারেস্ট হচ্ছিল না, তারা বলছিল যে আমরা ডিমোটিভেটেড হচ্ছি। তো এইভাবে দেখা যাবে যে এই চেয়ে উপরের কর্মকর্তা যারা আছেন তারা একটু আগে যেটা ভাই বললেন, সুবহান ভাই বললেন, তারা তাদের লেভেলে ডিমোটিভেটেড। এইভাবে বিভিন্ন লেভেলে কি হচ্ছে, ডিমোটিভেটেড হচ্ছে। এক জায়গা থেকে বাধা দিচ্ছেন একজন সৎ কর্মকর্তা, কিন্তু আরেকজন আরেক জায়গা থেকে পাওয়ার এক্সারসাইজ করে কিন্তু সেই জায়গাটা ছাড় পাইয়ে দিচ্ছেন। ফলে ম্যানেজে যেটা বা কোনো না কোনোভাবে এটা হয়ে যাচ্ছে। একটা ইন্ডাস্ট্রি যখন হয়ে যায় বনের ভিতরে, তখন ইন্ডাস্ট্রিটা যে এখানে হওয়া যাবে না, পরিবেশ অধিদপ্তর তুলনামূলকভাবে দুর্বল হয়ে যায়। কারণ তাকে বলা হয় যে তাহলে ওই ইন্ডাস্ট্রিটা কিভাবে হলো। এইভাবেই কিন্তু এই 350 ইন্ডাস্ট্রি যে শুধু গাজীপুরে হয়েছে, এগুলো হলো যে ব্যাড এক্সাম্পল, আবার ব্যাড সাইকেল, দুষ্ট চক্রের ভিতরে ঢুকে আমরা বনটাকে এখন রক্ষা করতে পারছি না। আমাদের এই দুষ্ট চক্র থেকে বের হয়ে আসতে হবে। তবে আসার বিষয় যে বন এবং পরিবেশ মন্ত্রণালয়ে যিনি এখন দায়িত্ব নিয়েছেন 3.5 মাস আগে, উনি এই সামগ্রিক বিষয়গুলো সম্পর্কে যথেষ্ট আন্তরিক এবং অবগত। এবং আমরা সাজ্জাদুজ্জামান হত্যার সেখানেও আমরা দেখেছি উনি সরাসরি কিন্তু ইন্টারফেয়ার করেছেন ওইখানে, যে আসামিদের যাতে আইনের আওতায় আনা হোক। গত পরশুদিন থেকে যে সুন্দরবনে যে আগুন লাগার যে দুর্ঘটনাটি ঘটেছে, উনি সরাসরি সেখানে ব্যক্তিগতভাবে সচিব মহোদয়কে সাথে নিয়ে এবং বন উনি নিজে এটা করেছেন। ফলে দেখা যাচ্ছে আমরা কিছুটা আশার আলো দেখছি যে গুড গভর্নেন্সের এই সেক্টরটাতে যে ঘাটতি ছিল সেটি এখন হয়তো কিছুটা লেটেস্ট কয়েকটা ইনসিডেন্টে আমরা পজিটিভ একটা ভাইব পাচ্ছি এবং আশা করি যে গাজীপুরের ওনার এই হস্তক্ষেপটা যাবে এবং বন উদ্ধারের জন্য একটা ভালো পদক্ষেপ নেবেন। ধন্যবাদ আপনাকে প্রকৌশলী আব্দুস সোবহান। দেশের বনগুলো রক্ষায় করণীয় কি এবং যেগুলো দখল হয়ে গেছে সেগুলো কিভাবে উদ্ধার করা যায়, কি অ্যাকশনটা সেখানে নেওয়া যায়, সেই সুযোগটা আছে কিনা? কয়েকটা জিনিস এখানে করণীয়। একটা হচ্ছে আমাদের প্রত্যেককেই, উনি তো অনেকগুলি মন্ত্রণালয়ের কথা বললো, আমি যেহেতু একটা মন্ত্রণালয় কেন বলতেছি, যেহেতু পরিবেশ অধিদপ্তর এবং বন অধিদপ্তর এই দুইটা যে মন্ত্রণালয়ের আন্ডারে, তারপর তো অন্যরা আরও অনেক মানে কি বলে ইউজার এখানে ব্যবহারকারী, তারা তো আসেনি। এখানে যেটা করতে হবে আমি মনে করি নীতি নির্ধারণীতে যারা আছেন, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়কে সিদ্ধান্ত নিতে হবে যে গাজীপুরে আর একটা ইন্ডাস্ট্রি আমরা করতে দেব না, গাজীপুরে আর একটা রিসোর্ট আমরা করতে দেব না। তাহলে অন্তত এক জায়গাটা থামুক। তারপরে চেষ্টা করতে হবে যেগুলি অবৈধ দখল আছে সেগুলোকে কীভাবে আমরা আইন মানে মন্ত্রণালয় আমাদের সুপ্রিম কোর্টের সঙ্গে মানে হাইকোর্টের সঙ্গে একটা বসে কীভাবে এই মামলাগুলো আমরা দ্রুত নিষ্পত্তি করতে পারি সেই ব্যবস্থা নেওয়া। এটা হলো একটা দিক। শুধু গাজীপুর না, সারা দেশেই আপনি কিন্তু আপনার আলোচনায় কিন্তু বলছেন যে সরকারি অনেক প্রতিষ্ঠান করে শত শত একর জমি দিয়ে দেওয়া হচ্ছে ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় যেখানে আমাদের বনাঞ্চলে, তাই না? সেগুলা নিয়েও তো আমার মনে হয় এটাও কিন্তু পরিবেশ ও বন মন্ত্রণালয়কে কিন্তু এই বিষয়ে কিন্তু বিবেচনা করতে হবে যে আসলে কি একটা ট্রেনিং ইনস্টিটিউটের জন্য এত বিরাট জমি কোথাও প্রয়োজন। আমাদের এমনি বাংলাদেশ হচ্ছে একটা আপনার জনবহুল একটা দেশ, কিন্তু আমাদের অতি জনবহুল একটা দেশ, সীমিত আমাদের আয়তন জমি, এবং এই জমি দিয়ে কিন্তু আমার কৃষিটা হচ্ছে মূল এখনও বাংলাদেশের জন্য কৃষি হচ্ছে। আর এই যে বিভিন্ন জায়গায় যে যুদ্ধ বিগ্রহ চলছে তাতে কিন্তু বোঝা যাচ্ছে যে
কৃষি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে কৃষির গুরুত্বটা বিশেষ করে করোনা ভাইরাসের পর, এই প্যান্ডেমিকের পর কিন্তু মানুষ বেশি রিয়েলাইজ করছে। এরপরে যখন আপনার যুদ্ধ শুরু হলো তখন মানুষ আরো ভাব বুঝলো যে আসলে কৃষির গুরুত্বটা কত। কারণ মাঝে মাঝে টাকা পয়সাও কিন্তু কাগজ হয়ে যায় যদি আপনার খোলায় নিজের মানে আপনার গোলায় যদি ধান না থাকে, তাহলে ওই বিদেশে টাকা দিয়ে জিনিস আনবো। আমরা কিন্তু করোনা প্যান্ডেমিকের সময় দেখেছি যে টাকা দিয়েও কিন্তু আমরা পণ্য পাইনি। হ্যাঁ, তো ওই জন্যই আমাদের এরকম একটা জনবহুল দেশে কৃষি যে কত গুরুত্বপূর্ণ। তাহলে আমার এই সীমিত দেশে আমি আমার যে ভূমি ব্যবহার যেটা, এটা যে আমার যে পরিকল্পনা বহু আগে থেকে এটা বলা হচ্ছে, আমার মনে আছে যে আমি নিজে অ্যাটলিস্ট সেই 80 দশকের শেষ থেকে বলে আসছি যে বাংলাদেশে ভূমি ব্যবহারের জন্য একটা পরিকল্পনা গ্রহণ করা দরকার, কিন্তু আমরা সেটা করছি না। আরেকটা হলো যে আপনি বনের কথা বলছেন, বন আমরা একবার প্রস্তাব করছিলাম যে বন ভূমি যেগুলো আছে সেগুলোকে জাতীয় সম্পদ হিসাবে ঘোষণা করা হোক। পাহাড় বন এগুলো কারো ব্যক্তিগত সম্পত্তি, কারো যদি ব্যক্তিগত থেকেও থাকে সরকারের হ্যাজ রাইট, সরকারের ক্ষমতা আছে, সরকার আইনের মাধ্যমে সেগুলো অ্যাকোয়ার করে নিতে পারে। এখন তো আমাদের দেশে একটা প্রেসিডেন্স দাঁড়াইছে যে আপনি যে কোনো প্রকল্পের জন্য অ্যাকোয়ার করলে আপনাকে যে দাম তার চেয়ে আরও বেশি দামে দেয়। তাহলে আমি সেই জমিও সরকার বলতে কি আমরা জনগণ, রাষ্ট্রের জন্য সম্পদ, আমরা যখন আমরা এটা রাষ্ট্রীয় সম্পদ ঘোষণা করব তখন ব্যক্তি মালিকেরও থাকলেও সেটা সরকার মানে রাষ্ট্রের জন্য নিয়ন্ত্রণে নিয়ে আসবে। তাহলে কিন্তু আমার এই বনে ইন্ডাস্ট্রিও করতে পারবে না, আমার বন কেউ কাটতেও পারবে না। এই জায়গাটা আমার মনে হয়। ধন্যবাদ আপনাকে। আমাদের আলোচনা শেষ পর্যায়ে জনাব মেহেদী হাসান, নগর বন কনসেপ্ট নিয়ে আমাদের নগর সংস্থাগুলো কতটুকু কাজ করছে? নগর পরিকল্পনার পেশাটির উদ্ভব যেসব এলাকা থেকে, আমি যদি লন্ডনের কথা ধরি, গ্রিন বেল্ট আছে। বার্লিন শহরের যে একেবারে সেন্টার, আপনার যে বুন্দেস্তাগ বলে পার্লামেন্ট ভবন, এটার পাশে বিশাল বড় টিয়ার গার্ডেন আছে। এবং আন্তর্জাতিকভাবে বেশ কিছু নতুন বিষয় আমাদের যে আন্তর্জাতিক নেতৃত্ব তারা নিয়েছে। যেমন গত বছর মন্ট্রিলে আপনার গ্লোবাল বায়োডাইভার্সিটি ফ্রেমওয়ার্ক তৈরি হয়েছে, সেখানে বাংলাদেশ সিগনেটরি। একটা ডিক্লারেশন আছে যে 30-30 ডিক্লারেশন, 30 সালের ভিতরে 30 ভাগ আমাদের এলাকাকে কনজারভেশনের আওতায় আনতে হবে। বাংলাদেশ সেখানে সিগনেটরি। এবং এখন মন্ত্রণালয় থেকে এটা নিয়ে সিরিজ অফ ওয়ার্কশপ বৈঠক শুরু হয়েছে, যেটা নিয়ে কাজ করছে কিভাবে বাংলাদেশের এই টার্গেট আমরা অ্যাচিভ করতে পারবো। এবং আগামী বছর থেকে প্রতি বছর আমাদের যেমন এসডিজি রিপোর্ট করতে হয়, একইভাবে এটাকেও রিপোর্ট করতে হবে আমাদের বৈশ্বিক দরবারে। যেহেতু এই মেকানিজম শুরু হচ্ছে, আমি আশাবাদী হতে চাই যে না, হয়তো আমরা যতটুকু আছে সেটাকে প্রোটেক্ট করা এবং রিভার্স করতে হয়তো পারবো। তবে এখানে একটা নাম্বার 1 টার্গেট যেটা দেওয়া আছে, গ্লোবাল বায়োডাইভার্সিটি ফ্রেমওয়ার্কের যে টার্গেট ঠিক করা হচ্ছে, 1 নম্বর টার্গেটই দেওয়া আছে স্পেশাল প্ল্যানিং, ভূমি ব্যবহার পরিকল্পনা। এটা আমরা যদি এই নেচার কনজারভেশন, বন সংরক্ষণ, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, এটা যদি আমরা ভূমি ব্যবহার পরিকল্পনার সাথে ইন্টিগ্রেটেড না করতে পারি, তাহলে কিন্তু আমরা এটা অ্যাচিভ করতে পারবো না। পৃথিবীর সব দেশ সেইভাবেই করেছে, আমাদের উল্টো পথে গেলে আমরা কোনোভাবেই পারবো না। আর এটাও যে নতুন কথা তাও নয়। আমাদের জাতির জনক বঙ্গবন্ধু যখন প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা উপহার দিয়েছিলেন জাতিকে, ফার্স্ট 5 ইয়ার প্ল্যানে আমাদের ন্যাশনাল স্পেশাল প্ল্যান বা ন্যাশনাল ফিজিক্যাল প্ল্যান তৈরির কথা বলা আছে, খুব সুস্পষ্টভাবে রূপরেখা দেওয়া আছে। কিন্তু দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনা কিন্তু সেটা ধারাবাহিকতা ছিল না। তো এখন যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আবার নতুন করে আমরা স্বপ্ন দেখছি, ডেল্টা প্ল্যান হচ্ছে 41 সাল নাগাদ আমরা উন্নত রাষ্ট্র হব, 30 সাল নাগাদ আমাদের 30% কনজারভেশন আনতে হবে। এখন যদি আমরা এটাকে ইন্টিগ্রেশন করতে পারি, আমাদের বিচ্ছিন্ন করে দেখার কোনো সুযোগ নাই। শুধুমাত্র শুধু বন দপ্তর নয় বা পরিবেশ মন্ত্রণালয় নয়, আবার এই যে আপনার ভূমি ব্যবহার পরিকল্পনার কাজটা পূর্ত এবং মানে হাউজিং এবং পাবলিক ওয়ার্কস মিনিস্ট্রি করে থাকে, তাহলে তাদের সাথে আপনার পরিবেশ মন্ত্রণালয় কিভাবে ইন্টিগ্রেশন হয়ে কাজ করতে পারে। এমনও হতে পারে যে আমাদের পরিবেশ অধিদপ্তরের সক্ষমতা আমরা বাড়াতে পারি, সেখানে হয়তো আমাদের এই ভূমি ব্যবহার পরিকল্পনাবিদ যারা, তাদেরকে নিয়োগ করে উপজেলা পর্যন্ত অফিস নিয়ে যেতে পারি এবং তাদেরকে আমরা ক্ষমতায়ন দিয়ে ক্ষমতা এবং সুরক্ষা দুটো দিয়ে যদি আমরা একসাথে কাজ করতে পারি, তাহলে হয়তো আমাদের যে 30-30 যে ডিক্লারেশন সেটা আমরা অ্যাচিভ করতে পারবো। ধন্যবাদ আপনাকে। আমাদের আলোচনা একদম শেষ পর্যায়ে অধ্যাপক ডক্টর কামরুজ্জামান, প্রকল্পের আগ্রাসন এবং বন খেকুদের হাত থেকে বন রক্ষার পাশাপাশি দেশে বনাঞ্চল বানানোর ক্ষেত্রে মানে সুযোগ কতটুকু আছে এবং করণীয়টা কি, সংক্ষেপে বলবেন। আপনার এই কথাটি শুনে আমাদের আজকে, আপনার পরামর্শ শুনে আমাদের আজকে আলোচনা শেষ করি।
যে বন রক্ষার অবশ্যই সুযোগ আছে, আমাদের রক্ষা করতেই হবে। মেহেদী ভাই মন্ট্রিলের বায়োডাইভার্সিটি ফ্রেমওয়ার্কের কথা বলেছেন। এর আগে COP26-এ বাংলাদেশ অ্যাকশন এগেনিস্ট ল্যান্ড ইউজ অ্যান্ড ফরেস্টে বাংলাদেশ কমিটমেন্ট করেছে অ্যাগেন 2030-র ভিতরে ফরেস্ট কনজারভেশনের বিষয়ে। সো বাংলাদেশের ইন্টারন্যাশনাল কমিটমেন্ট রয়েছে। বাংলাদেশে বর্তমান সরকারের খুবই পজিটিভ কমিটমেন্ট আছে এনভায়রনমেন্ট কনজারভেশনের জন্য সর্বোচ্চ নেতৃত্ব থেকে, পরিবেশ মন্ত্রণালয়ের নেতৃত্ব থেকেও সেটি আছে। এখন যেই জায়গাটায় ঘাটতি সেটি হলো যে ফিল্ড লেভেলে আমাদের বন রক্ষা করার জন্য ফিল্ডে যারা কাজ করছেন তাদেরকে সুরক্ষা দেওয়ার বিষয়টি। কারণ এখনও পর্যন্ত মোটরসাইকেল নিয়ে সাজ্জাদের মতো বন কর্মকর্তাদেরকে রাতের বেলা যেতে হচ্ছে, তাকে কোনো অস্ত্র বা তার যে নিরাপত্তার যেই গার্ড সেই গার্ডটি নেই, তার লজিস্টিক নেই, তার জন্য কোনো পিক আপ বা গাড়ি নেই। এই চিত্রটি হাজার হাজার সাজ্জাদুজ্জামান হাজার হাজার বন কর্মকর্তার ক্ষেত্রে হচ্ছে। তাদেরকে অনিরাপদ রেখে আমরা বন রক্ষা করতে পারবো না। সেই কারণে সকলকে মানে বটম আপ অ্যাপ্রোচে বন রক্ষার জন্য যেতে হবে। আমাদের টপ ডাউনে আমরা চেষ্টা করেছি, সেটা আন্তরিকতা আছে, কিন্তু সেটি কাজ করছে না। ওই জন্য বটম আপে আমরা সংরক্ষণ করছি। আনোয়ারা উদ্যান অথবা পান্থকুজ্জ, যেগুলোকে ঢাকা শহরের কিংবা এলাকার অক্সিজেন ফ্যাক্টরি বলা হতো, আমরা দেখলাম সেগুলো বিলীন হয়ে গেল প্রায়, এবং কি জরাজীর্ণ অবস্থা যতটুকু রয়েছে সেটার। এগুলো কি আগের অবস্থায় ফিরে আনার কোনো সুযোগ নাই? মানে কেন এই অবহেলা? এই অবহেলাটা আসলে ব্যবসা। এই অবহেলাটা বিশেষ কিছু গোষ্ঠীর, স্বার্থবাদী গোষ্ঠী, তারা সেখানে যদি প্লাজা করতে পারে তাদের লাভ হবে। আনোয়ারা উদ্যানটা বিশেষ বিবেচনায় কিন্তু স্বল্প সময়ের জন্য ধার নেওয়া একটা জিনিস। সেখানে একে তো ধ্বংসযোগ্য হয়েছে, গাছগুলো সমস্ত কেটে ফেলা হয়েছে। এখন আমাদের সেখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়ে গেছে, কাজ শেষ। এটা বনের জায়গা বা বৃক্ষের জায়গা, পার্কের জায়গা, তাকে ছেড়ে দেওয়া উচিত ছিল। একই রকমের নোংরা যে অ্যাক্টিভিটিটা সেটা আমরা পান্থকুঞ্জ লক্ষ্য করছি। আমাদের দক্ষিণের মেয়র মহোদয়ের পুরোপুরি বাধার মুখেও কিন্তু সেটি কিন্তু সেখানে দখলে নিয়ে নিয়েছে এবং গাছ কাটার মহোৎসব চলছে ওইখানে। কেটে ফেলা হয়েছে অলরেডি। তারপরেও আমরা শুনছি যে যতটুকু আছেন অতটুকু 1/3 বা 1/4 ভিতরে মেয়র মহোদয় সেখানে আবার রিপ্ল্যান্টেশন করবেন, ইত্যাদি ইত্যাদি এটা করবেন। বনের ক্ষেত্রে এই ধরনের গাছের ক্ষেত্রে যেই কনসেপ্টটা একদম অনুপস্থিত সেটি হলো যে বৃক্ষ স্থানান্তরকরণ। পৃথিবীর বহু জায়গায় একান্ত প্রয়োজন হয়ে গেলে একান্ত কোনো একটা জায়গায় বিশেষ কয়েকটি বৃক্ষকে আমরা সংরক্ষণ করা মানে অন্য জায়গায় নিয়ে আমরা রিপ্ল্যান্টেশন করতে পারি। কিন্তু আমাদের এই কনসেপ্টটা না বন বিভাগ, না পরিবেশ মন্ত্রণালয়, না যারা কাঠ কেটে হয় লাকড়ি বানাবে, না হলে পরে বিক্রি করবে সমিলের কাছে সেটি। সো আমাদেরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বন বা বৃক্ষকে আমাদের বাঁচাতে হবে। মনে রাখতে হবে, আমি একটি বৃক্ষ যেই পরিমাণ ক্যানোপি এবং ইকোসিস্টেম সার্ভিস দিচ্ছে, এই আমার কয়েক হাজার বা লক্ষ চারা গাছ আমাদের 12 বছর থেকে 15 বছর অপেক্ষা করতে হবে, তার আগে এটি ক্ষতি পোষানো যায়। ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক প্রভাবের পাশাপাশি স্থানীয় প্রশাসনের দায় এড়ানোর প্রবণতা এবং প্রশ্রয় দেওয়ার কারণেই দেশের বনাঞ্চল ক্রমাগত সংকুচিত হচ্ছে। অধিক জনসংখ্যা এবং সীমিত ভূমির বাংলাদেশে যেভাবে বনভূমি কমছে, তাতে দেশের জীববৈচিত্র্য এবং প্রাকৃতিক পরিবেশ চরম ঝুঁকির মুখে পড়েছে। এর থেকে বেরোতে হলে, দেশের বনাঞ্চল রক্ষা করতে হলে, দেশের উন্নয়ন টেকসই করতে হলে গাছ, বনভূমি ও বনাঞ্চলের ব্যাপারে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করতে হবে। বনভূমির শ্রেণী পরিবর্তনের সুযোগ পুরোপুরি বন্ধ করতে হবে। প্রয়োজনে আইন পরিবর্তন ও সংস্কার করতে হবে। দখল হয়ে যাওয়া বনের ভূমি উদ্ধার করে সেখানে বনায়ন করতে হবে। বন রক্ষায় যারা কাজ করছে তাদের জীবনের সুরক্ষা নিশ্চিত করতে হবে। বন দখলকারীদের প্রতিরোধে শক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। স্থানীয় জনগণকে বনের সুরক্ষায় সক্রিয় ভূমিকা নিতে হবে। এমন পরামর্শগুলি তুলে ধরার চেষ্টা করেছেন আজকের আলোচকবৃন্দ। দর্শক, আজ পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।